এত জোরে কেউ থাপ্পড় মারে? কি থাপ্পড়ের শব্দটি শুনতে পাননি? অবশ্যই পেয়েছেন। বাংলাদেশের ১৮ কোটি জনগণের মধ্যে মনে হয় আওয়ামী লীগপন্থী যেসব লোকজন রয়েছে তারা ব্যতীত বাকি সমস্ত লোক এই থাপ্পড়ের শব্দটি শুনতে পেয়েছে। যে থাপ্পড়টি পড়েছে গিয়ে বিগত স্বৈরশাসক সরকার এবং স্পেশালি তার সেতু মন্ত্রী যিনি ছিলেন সাবেক, অর্থাৎ তার দলবলের যে লোকজন ছিল তাদের গালে গিয়ে। থাপ্পড়ের শব্দ শুনেই আমার মাথা রীতিমতো ঘুরতেছে। কেন জানেন? আমি জানতাম যে ৩৬৫ দিনে ১ বছর হয়। ওমা! এখন সেটা দেখলাম যে না, ৩৬৫ দিন তো না, এখন তো মাত্র ৩৭ দিনেই ১ বছর হয়ে গেল। কি আপনাদের কাছে এমনটা মনে হচ্ছে না? কি হচ্ছে বাংলাদেশে এগুলো? আসলে একটু মজা করেই কথাটি শুরু করতে চেয়েছি। মেট্রো রেল নিয়ে আজকের আলোচনা। ছাত্র জনতার আন্দোলনের কারণে মেট্রো রেলের কয়েকটি স্টেশন নষ্ট হয়ে যায়। সেই মেট্রো রেলকে ঘিরে ওই সময়ের ক্ষমতাসীন সরকার অর্থাৎ স্বৈরশাসক এবং তার দলবলের যে বিভিন্ন দৃশ্য আমরা দেখেছি, এমনকি বিভিন্ন রকম অমূল্য বাণীও কিন্তু আমরা শুনেছিলাম। যেই বাণীতে বলা হয়েছিল যে মেট্রো রেলের এত ক্ষতি হয়েছে, এত ক্ষতি হয়েছে যে আগামী ১ বছরেও এই মেট্রো রেল চালু করা সম্ভব নয়। আরেকটি কথা বলেছিলেন যে এই মেট্রো রেল চালু করতে গেলে যেখানে বাজেটের প্রয়োজন হবে ৩০০ কোটি টাকা। এবং আরেকটি হৃদয় বিদারক দৃশ্য আমরা দেখেছিলাম ওই মেট্রো রেলের কাছে গিয়ে তখনকার ক্ষমতাসীন স্বৈরশাসক সরকার, যিনি সে কি কান্নায় না কাঁদলেন এবং তার কান্নায় আওয়ামী লীগের দলবলের লোকজন অনেকেই হচ্ছে অঝরে কেঁদেছে। আর আমার কাছে মনে হয় এই বর্তমান সময়ের বন্যার পানি অনেকটা বোধহয় তাদের চোখের পানিও এখানে জমা হয়েছিল। যিনি সেতুমন্ত্রী ছিলেন, এত জ্ঞানী গুণী একজন মানুষ, এত জ্ঞানগর্ভ আলোচনা, বক্তৃতা, আরো কত কিছু আমরা দেখেছি না? তিনি যেহেতু বলেছিলেন যে এই মেট্রো রেল চালু করতে আগামী ১ বছর লাগবে এবং বাজেট লাগবে ৩০০ কোটি টাকা, সেখানে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি, তিনি কি করে মাত্র ৩৭ দিনেই এই মেট্রো রেল চালু করে দিলেন? এই জায়গাটায় মনে হয় আমার কাছে যে নিশ্চয়ই উপদেষ্টা প্রধান তিনি কোনো একটা জাদু মন্ত্র জানেন, না হলে এটা কি করে সম্ভব হলো? তো যাই হোক, এই মেট্রো রেল নিয়ে আমরা কত রকম নাটকীয়তা দেখেছি বিগত সময়ে। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় ৮ই অগাস্ট। তারপরে ১১ই অগাস্ট তিনি জানান যে এই মেট্রো রেলের বিষয়ে যে ১৭ই অগাস্ট ইনশাল্লাহ মেট্রো রেল চালু হবে। কিন্তু সেই ১৭ই আগস্ট মেট্রো রেল চালু করা সম্ভব হয়নি। কারণ ছিল যে ১০ম থেকে ২০তম গ্রেডের যে কর্মচারীরা ছিলেন তারা কর্মবিরতি ঘোষণা করেছিল। আর সে কারণেই এই মেট্রো রেল চালু করতে গিয়ে ৩৭ দিন লেগে গেল, আমরা যেটা দেখতে পেয়েছি। আর যদিও আমরা জানি যে মিরপুর ১০ এবং কাজীপাড়া যে স্টেশন দুটো রয়েছে সে দুটো চালু হতে আরো অনেকটা সময় প্রয়োজন হবে, কারণ এই দুটো স্টেশনের ক্ষয়ক্ষতিটা অনেক বেশি হয়েছিল। এখন এই বিষয়কে কেন্দ্র করে আজকে আবার দেখলাম যে আওয়ামীপন্থী কিছু ব্যক্তিরা তারা কমেন্টস করছেন যে ওবায়দুল কাদের তো ঠিকই বলেছিলেন, কারণ কোথায় মিরপুর ১০ আর কাজীপাড়া স্টেশন তো চালু হলো না। তো এই ধরনের মন্তব্যকারীদের মন্তব্য দেখে আমার একটি কথা মনে হচ্ছে বারবার যে এই ধরনের মানুষদের বৈশিষ্ট্যটা কি? তখন আমি মিল খুঁজে পেলাম যে এরা মাছির বৈশিষ্ট্যের। কারণ কি, মাছি এবং মৌমাছির মধ্যে একটি বেসিক পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে মৌমাছির ধর্মই হচ্ছে যে ফুটে থাকা সুন্দর একটি ফুলের উপরে সে বসবে, আর অপরদিকে মাছির বৈশিষ্ট্য হচ্ছে যে যত ভালো জিনিসই থাক না কেন, হাজার হাজার ফুল ফুটে থাকুক না কেন, ফুলের বাগানের মধ্যেও ওই মাছি একটা পচা জিনিসকে খুঁজে বের করবে এবং ওই পচা জিনিসের উপরে বসবে, অর্থাৎ নোংরা, আবর্জনা, পচা, দুর্গন্ধময় জিনিসের উপরে বসবে, কারণ এটা মাছির ধর্ম। যে কারণেই মৌমাছি মূল্য এত বেশি আর মাছি আমাদের কাছে এতটা মূল্যহীন একটি কীটপতঙ্গ। তো যেখানে বিগত স্বৈরশাসক এবং তার সাঙ্গপাঙ্গরা বলেছিলেন যে এই মেট্রো রেল চালু করতে ১ বছর সময় লাগবে, ৩০০ কোটি টাকা লাগবে, সেখানে আমরা যখন ৩৭ দিনের মাথায় এই মেট্রো রেল চলতে দেখছি, সেখানে আমরা সন্তুষ্টি প্রকাশ না করে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট না করে, বরং আমরা এখানেও ওই পচা জিনিসকে খুঁজে বের করার চেষ্টা করছি যে কেন মিরপুর ১০ এবং কাজীপাড়া স্টেশন চালু হলো না। তো আপনারা যারা এরকম মাছির মতো পচা দুর্গন্ধময় জিনিসকে বা সবসময় খুঁজে বেড়ান, আপনাদের বিষয়ে কথা বলা মানে হচ্ছে আমাদের সময় নষ্ট। তো এই জন্য
বাদ দিয়ে দিলাম। তো যাই হোক, সত্যি মন থেকে স্যালুট জানাচ্ছি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই প্যানেলে যারা রয়েছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাকি সমস্ত উপদেষ্টাদের। কারণ হচ্ছে এত অল্প সময়ে আমরা এক একটা বিষয়ে যে চমক দেখছি, এটা রীতিমতো অনেকটা সেই সিনেমার গল্পকেও হার মানিয়ে যাচ্ছে। দেখুন, আমরা যদি একটু বাস্তব চিত্রের দিকে তাকাই, তাহলে এই যে বন্যাকে উপলক্ষ করেই পুরো বাংলাদেশের মানুষ যে যেখানেই রয়েছে সেখান থেকে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির সামনে যে ত্রাণ সংগ্রহ করা হয়েছে, সেই গণ ত্রাণ সংগ্রহে অর্থাৎ গণতহবিলে কি পরিমাণ অর্থের যোগান আল্লাহ করে দিয়েছেন। আর যেখানে কম্পিটিশন লেগে গিয়েছে যে কার আগে কে দিবে, কে কত দিবে, এমনকি আমরা দেখেছি যে ছোট বাচ্চাটি তারও একটি দুটি টাকা করে জমানো সেই মাটির ব্যাংক, প্লাস্টিকের ব্যাংক, সেগুলো কিন্তু নিয়ে এসছেন যে এই ত্রাণ তহবিলে দেওয়ার জন্য। ভিক্ষুক থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে প্রতিটি পেশার মানুষ তারা কিন্তু এগিয়ে এসছে এই সংকটকে মোকাবেলা করার জন্য। অবশ্যই অনেক অনেক শুকরিয়া আদায় করবো আমরা মহান আল্লাহ তাআলার কাছে। এভাবে যেন আমরা সবাই হাতে হাত মিলিয়ে আমাদের বাংলাদেশটিকে সুন্দরভাবে নির্মাণ করতে পারি। যে থাপ্পড়ের আওয়াজ দিয়ে শুরু করেছিলাম, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যারা রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এভাবেই যেন কাজের মধ্য দিয়ে এক একটা জোরে জোরে থাপ্পড় বসিয়ে দেয়া যায়, যে থাপ্পড়ের আওয়াজ পুরো বাংলাদেশের মানুষ কান পেতে আনন্দের সাথে শুনবে। কারণ যেখানে বলা হয়েছিল যে ৩০০ কোটি টাকা লাগবে এই মেট্রো রেল চালু করতে, সেখানে যেটা আমরা শুনতে পাচ্ছি যে ৪০ থেকে ৫০ কোটি টাকার মধ্যে ইনশাল্লাহ মেট্রো রেলের যত ক্ষয়ক্ষতি রয়েছে সেগুলো রিপেয়ার করা সম্ভব হবে। এখানে আরেকটি বিষয় দিনের আলোর মতো ক্লিয়ার হয়ে গেল যে এই যে ৩০০ কোটি টাকার বাজেট ছিল, তার মানে এখানে যদি খরচ হতো ৫০ কোটি, বড়জোর ধরে নিলাম ১০০ কোটি, সেখানে বাকি ২০০ কোটি টাকা কোথায় যেত? ওই যে এই জুলুমকারী এই স্বৈরশাসক সরকারের যে সাঙ্গপাঙ্গ ছিল তাদের পকেটগুলো ভারী হতো। আর আমরা দেখেছি এভাবেই বিগত ১৬টা বছর তারা পকেট ভারী করে 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 জনগণের রক্ত চুষে নিয়ে জনগণের অর্থকে এভাবে লুটপাট করে এক একজনের সম্পদের পাহাড় করেছে। সত্য সব সময় সত্য, কারণ শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি ভাবে সত্যকে কখনোই মিথ্যার আড়ালে চাপা দেয়া যাবে না। আমরা আল্লাহর কাছে একটা জিনিসই চাইবো, যে এই ধরনের কোনো জালিম সরকার যেন আমাদের বাংলাদেশে আর না আসে। আর সে কারণে আমাদের প্রত্যেকের জায়গা থেকে সজাগ থাকতে হবে, সৎ থাকতে হবে, প্রতিবাদী হতে হবে, কথা বলতে হবে। যেই তার বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে আমরা তখনই যেন রুখে দাঁড়াই। আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা খুব ভালো করছে, তাই ভালোটা বলছি। আবার যদি তারা কখনো এই জনগণের অধিকার নিয়ে খেলা করার চেষ্টা করে, জনগণকে পুতুল বানানোর চেষ্টা করে, আমরা যেমন ৭১-এ লড়াই করেছিলাম স্বাধীন দেশের জন্য, ২৪-এর গণ অভ্যুত্থান করেছি, জীবন দিয়েছি আমাদের নাগরিক অধিকারের জন্য, ভবিষ্যতে যে বা যারা যদি আমাদের অধিকারকে খর্ব করতে চায়, আমরা তখনও এইভাবেই একসাথে রুখে দাঁড়াবো অন্যায়ের বিরুদ্ধে। আর যদি এটাকে আমরা ধরে রাখতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সুন্দর একটি বাংলাদেশ উপহার দিবেন। তো সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।